এশিয়ার কোন দেশে বলেন তো যে 9 মাস এভাবে? ইউনূস সরকারের তরফ থেকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইসহাক দার, তিনি বাংলাদেশে সফরে আছেন আপনি জানেন। এবং তিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন যে অমীমাংসিত দুই দেশের মধ্যে যে ইস্যু, অর্থাৎ 71-এর গণহত্যা, দুই দেশের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং পাকিস্তানের যে কাছ থেকে আমরা যে রেপারেশনস যেটাকে বলি সেটা চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন নিয়ে 2 দফা আসলে সমাধান হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এটি নিয়ে আপনার আসলে মন্তব্য কি? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন এটা আংশিক সত্য। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের সাথে ইস্যু তো 3টা। একটা হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তীতে যে সম্পদ পাওয়ার কথা ছিল, যেহেতু আমরা এক দেশ ছিলাম, তো আমাদের ওই সম্পদ পাওয়া সেটা তারা আজকে এত বছর পর্যন্ত দেয় নাই। দ্বিতীয়ত এখানে কিছু আটকে পড়া পাকিস্তানি ছিল, তারা যেতে চায়, তাদেরকে ফিরিয়ে নেওয়া। তৃতীয়ত হচ্ছে যে 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া। আমি যেটা আংশিক সত্য বলছি সেটা হচ্ছে যে উনি গণহত্যার যে বিষয়টা সেটা বলছেন যে আমরা এটা মীমাংসিত বলতে উনি যেটা রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে যে 74 সালে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সিমলা চুক্তি, তার আওতায় যে কয়জন যুদ্ধ অপরাধী ছিল, যুদ্ধ অপরাধীদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তর, পাকিস্তান নিজেরা বলছে তার বিচার করবে, যদিও এটা মিথ্যাচার ছিল, তারা এই পর্যন্ত বিচার করেনি। সেখানে হালকাভাবে বলা হয়েছে যে পরস্পর ওরাও আমাদের এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছে, আমরাও করছি। এই দুঃখ প্রকাশটা মানে সমবেদনা জাতীয়, এটা ডাইরেক্টলি বলা নাই। ভুট্টো এবং এর পরবর্তীতে যখন তাদের সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হলো 1974 সালে, যখন ফেব্রুয়ারিতে ওআইসি সামিটে বঙ্গবন্ধু সেখানে জয়েন করবেন, বঙ্গবন্ধুকে আনার জন্য আপনার কাতারের কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এখানে, যিনি পরে আমির ছিলেন। তারপরে একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান ঘোষণা দিল যে দুই দেশকে স্বীকৃতি দিল। তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু সেখানে গেলেন, যাওয়ার পর আবার ভুট্টো আসলেন কয়েক মাস পরে। ভুট্টো এসেও এই অ্যাট্রোসিটির জন্য ক্ষমা এক ধরনের স্বীকার করেছে, সেটা হচ্ছে যে এটা পাকিস্তান আর্মি করেছে এবং পাকিস্তান আর্মিকে তিনি দিলেন। এবং সত্যিকার অর্থে পাকিস্তান আর্মি তো, আমরা তো হানাদার বাহিনী বলছি যে তাদেরকেই বিন করছে, এখানে পাকিস্তানি জনগণ তো আসে নাই। এই আর্মি এই সমস্ত অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল। কিন্তু পাকিস্তান যেহেতু আপনার এই আর্মিরাই চালায়, আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কথা বলার শক্তি তাদের রাজনৈতিক নেতাদের হয়নি। তাদের রাজনৈতিক নেতাদের আমার স্মরণ আছে, নেওয়াজ শরীফ যখন ঢাকা এসেছিল উনিও এটার জন্য মানে আমরা অনুতপ্ত। তারপর পারভেজ মোশাররফ যখন আসলো, উনি একটা তথ্য আমার মনে ভুল দিয়েছেন, সেটা 2000 না 2002-তে এসেছেন পারভেজ মোশাররফ। আমার এটা বেশি মনে আছে, কারণ হচ্ছে পারভেজ মোশাররফকে তখন আমি আজকের কাগজ পত্রিকার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট ছিল, আমি ইন্টারভিউ করেছি। ওই ইন্টারভিউ তো উনি ধানাই পানাই করে বলছেন যে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে কিভাবে যাবে, এগুলা দুঃখ প্রকাশ ছিল এক ধরনের। কিন্তু এরপরে দুঃখ প্রকাশ তারা যে ইয়েটা বলে ওই 74 এবং এটা রেফারেন্স যে বলে, তাহলে আনুষ্ঠানিকভাবে আর ইমরান খান তো বারবার বলে যে আমরা সেখানে ভালো কাজ করিনি, আমাদের আর্মি ভালো কাজ করেনি। কিন্তু কথা হচ্ছে তাদের কারো সাহস নাই যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তারা যে ক্ষমা তো চায়নি, বরং 2013-12-তে যখন আমরা আমাদের যুদ্ধ অপরাধীদেরকে বিচার করছি, তখন পার্লামেন্টে একজোট হয়ে আমাদেরকে নিন্দা করছে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত ভাবে, যেটা তাদের দরকার ছিল না। তার পরিপ্রেক্ষিতে গত 15 বছর ধরে দেখা যাচ্ছে যে দুই দেশের সম্পর্কটা তলানিতে নেমেছে। এবং সেই তলানির প্রেক্ষিতে এই 5 অগাস্টের পরে তাদের পররাষ্ট্র সচিব আসলেন এবং আমাদের পররাষ্ট্র সচিব এপ্রিলে সম্ভবত ওই 17 তারিখে মিটিং করলেন। সেই মিটিংয়েও কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব এটা আবার তুলে ধরলেন যে এই দুই মীমাংসিত ইস্যুস যে সম্পদের যে বিষয়টা এবং ক্ষমা চাওয়ার বিষয়টা, সম্পদের যে হিসাবটা আসে প্রায় 20,000 কোটি টাকার হবে এখনকার যদি টাকা হিসাব করি। সেই সময় এটা 4.5 বিলিয়ন ছিল। হ্যাঁ, 71-এর আগে সেটা $4.5 বিলিয়ন। হ্যাঁ, সেটা সেই জায়গাতে আমাদের আরো 200 মিলিয়ন ছিল, ওই যে আমাদের বন্যা দুর্গতদের জন্য কিছু টাকা এসেছিল, বন্যা যেটা হয়েছিল সেটা সহ। তো এরা 1 পয়সা তো দেয় নাই,
বরং এখন উনি ক্ষমা চাওয়ার বিষয়টা এটুকু বলেছেন, এই ইস্যুতে কোনো কথাই নাই। বিহারীদের ফেরত দেওয়ার ব্যাপারেও কথা নাই। আমাদেরও এখন আত্মসমালোচনা, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে, এর মধ্যে আপনি দেখেছেন কিনা জানি না, সেখানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। এটা আমাদের পররাষ্ট্র তরফ থেকে বলা হয়েছে, এবং ওনার যে বক্তব্য সেটা আপনাদের এখানেও দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে একমত না, এবং সত্যিকার অর্থে আমাদের একমত থাকার কোনো কারণ নাই। কিন্তু আমাদের কিছু অভ্যন্তরীণ যে ঘটনা বলি, আমি মনে করি যে এগুলোতে রিফ্লেক্ট হতে হচ্ছে যে 5 আগস্টের পর থেকে তাদের 3 জন মন্ত্রী এসছে এ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, বাণিজ্য মন্ত্রী এসছে, এখন উনি আসলেন, এবং যে কতগুলো চুক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে, আমরা যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি, তাদের একটা এয়ারলাইন্সকে আমরা এখানে অপারেশন করতে দিয়েছি, আরেকটা এয়ারলাইন্সকে আমরা ঢাকা, করাচি বা ইসলামাবাদ চলাচল করতে দিয়েছি, আমরা জাহাজ চালু করেছি 2 দেশের মধ্যে। তার মানে কি আমরা এগিয়ে আছি, আমাদের আগ্রহ আছে এবং তাদেরও আগ্রহ আছে। এই আগ্রহ থাকাটা, পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন, এগুলো হচ্ছে ভালো সাইন, এগুলোকে নেগেটিভলি দেখার দরকার নাই। আমি মনে করি যে আমরা 2টা স্বাধীন দেশ, এখন 2টা স্বাধীন দেশ, পরস্পর নিজেদের সত্তা নিয়ে পরস্পরকে সহযোগিতা করব। আমাদের যেটা এর আগে যেটা ছিল শেখ হাসিনার আমলে, আমাদেরকে বলা হতো যে ভারত পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা নিয়ন্ত্রণ করছে, যেটা আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতাও সেটা আছে, যে আমাদের জোর করে আমাদেরকে একটা সম্পর্ক উন্নয়ন করতে দেয়নি। সত্যিকার অর্থে ভারত এখানে নাক গলিয়েছিল। আমাদের নাগরিকরা যারা পাকিস্তানে যেত, তাদেরকে ভিসা থাকলে তাদের ভারতের ভিসা দিত না, অনেকগুলো কাণ্ডকৃত্য করেছে। আমরা আম পাঠিয়েছি, অমুক পাঠিয়েছি, সম্পর্ক উন্নয়নের জন্য একেবারেই যে হয়নি তা না, কিন্তু আসলে সম্পর্ক গজায় নেই, বাড়ায় নেই। এবং একটা শেষ করে দিচ্ছি আমি, সেটা না বাড়ানোর মূল কারণ কোথায় আটকে আছে দেখেন, সেটা হচ্ছে ওই 13তে যে যুদ্ধ অপরাধী, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যু, এই ইস্যু যতদিন তারা সমাধান করবে না, ততদিন পর্যন্ত আমাদের উন্নয়ন হবে না। এখন আমাদের আমি এক লাইনে শুনতে চাই, সমাধান কিভাবে সম্ভব? তারা ক্ষমা চাইলে কি সমাধান সম্ভব? তারা আনুষ্ঠানিকভাবে একটা ক্ষমা চাইতে হবে। তাদের যে পার্লামেন্টে তারা যদি আমাদেরকে নিন্দা করতে পারে, আমাদের যুদ্ধাপরাধীদের ফাঁসি ব্যাপারে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, তার মানে হচ্ছে তারা 71 থেকে এখনো বেরিয়ে আসতে পারে নাই, তারা খোলা মনে আসে নাই। তারা জনগণের মধ্যে সম্পর্ক কিন্তু আছে। আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানে গিয়ে দেখেছি, পাকিস্তানের জনগণ খুবই ভালো, আমাদের এখানকার জনগণও তাদেরকে অ্যাকসেপ্ট করছে। আমাদের এখানে তো আবার একতরফা গিয়ে আসছে। আমাদের এখানে বিহারীদের গণহত্যা নিয়ে সরকারি তরফ থেকে, ইউনূস সরকারের তরফ থেকে, যে তাদের কিছু কিছু বক্তা, তাদের কিছু কিছু মানে দায়িত্বপূর্ণ ব্যক্তিরা যে বিহারি হত্যা নিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করছে, অ্যাজ ইফ 71-এ আমরা আসলে আক্রমণ করেছি, আমাদের যে 30 লক্ষ মারা গেল সে কিছুই নাই। এবং আমাদের যে এই 30 লক্ষটা, আমি শেষ করে দিচ্ছি, আমাদের এই 30 লক্ষটাকে কিভাবে কমিয়ে এখন আপনি দেখতেছেন এখন তৈরি করছে যে 2000 করছে। সো অবস্থা এমন দাঁড়াচ্ছে, আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি এমন আচরণ করছে যেন যে 71-এ আমরা ভাগ হয়ে হওয়ার জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ভাই, আমরা অন্যায় করেছি যে স্বাধীনতা চেয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। গোলাম মনির রনি ভাই, আপনার কাছে আমি একই ধরনের প্রশ্ন করব, সাথে সাথে এটাও যোগ করতে চাই যে গতকালকে যখন এনসিপি নেতারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারপরে তারা সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে তারা, অর্থাৎ এনসিপি নেতা আখতার হোসেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে বলেছেন যে এই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে 71 ইস্যুকে ডিল করা উচিত। এই প্রসঙ্গ একটা, এবং তারপরের দিনে আবার আজকে এসে শুনলাম যে, অর্থাৎ গতকালকে বলেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে আমরা সেটা করতে প্রস্তুত, অর্থাৎ 2 দেশের সম্পর্ক ঠিক করতে, 71 ইস্যু ডিল করতে প্রস্তুত, এবং আজকে শুনলাম যেটি নাকি 2 দফা ডিল হয়ে গেছে। এবং সামগ্রিক বিষয় আপনার কি মন্তব্য, এবং রাজনৈতিক দলগুলোর এই বিষয়টা যেভাবে জড়িয়েছে, যেটি গত 12-13 বছরে হয়নি, এটা নিয়ে আপনার মূল্যায়নটা আমি শুনতে চাই। প্রথমত হলো যে উনি যে এসছেন, ওনার এই আগমনে এখন যারা প্রধান রাজনৈতিক দল, তাদের মধ্যে অনেক বিভেদ আছে, যেমন এনসিপি, জামাত বা বিএনপি, কিন্তু দেখলাম যে তাকে রিসিভ করার ব্যাপারে সকলের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাকে কাছে পাওয়ার পরে তাদের চোখে মুখে চাঁদের হাসি, এত সুন্দর হাসি, মানে যেটা আমি না দেখলে আমাদের রাজনীতিবিদদের মনে দীর্ঘদিন ধরে একটা দুঃখ ছিল, উনি আসার পর এই দুঃখটা চলে গেছে। এই একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। 2 নম্বর হলো, তিনি এখানে আসার পরে তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, এসব দেখে মনে হচ্ছে যে তিনি সেই একেবারে তার নিজের দেশে এসেছেন, অথবা সেই পূর্ববঙ্গে তিনি এসেছেন, একেবারে অ্যাজ ইট ইজ। তিনি এইরকম, উনি তো করেসপন্ডেন্ট ছিলেন, আমিও দীর্ঘদিন যাবৎ দেখছি, মানে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশে গিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের একেবারে
কিচেনে ঢুকে যাওয়ার মতো অবস্থা আমি দেখিনি। উনি বেগম জিয়ার বাসায় দেখা করতে গেছেন, জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, এটা একটা অসাধারণ ঘটনা। এরকম মানে আমার কাছে মনে হয় যে এই দৃশ্য দেখলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসলে সুইসাইড করার ইচ্ছা করবে, যে ওনার সাথে ভারতের এমন একটা সুসম্পর্ক ছিল, অথচ উনি কোনোদিন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আওয়ামী লীগের কোনো নেতার বাসায় এইভাবে নিতে পারেননি। তো সেই দিক থেকে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা একটা যুগান্তকারী সফলতা, যে পাকিস্তানের মতো একটা পরমাণু শক্তিধর দেশ, সেই পরমাণু শক্তিধর দেশ, যেই দেশের এখন আমাদের দেশের অনেক সামরিক এক্সপার্ট আপনাদের এই টেলিভিশনে এসে বলতেছে যে তারা তাদের পাকিস্তানি বন্ধুদেরকে বলেছেন যে তোমাদের দেশে তো অপ্রয়োজনীয় অব্যবহৃত অনেকগুলো ফাইটার জঙ্গি প্লেন রয়েছে, সেগুলো ইচ্ছা করে আমাদের দেশে রাখতে পারো, যদি রাখে তাহলে একটা ক্ষমতার ভারসাম্য হয়। তো এরকম কথা কিন্তু টেলিভিশন আলাপ আলোচনা হচ্ছে। তো এর প্রেক্ষিতে উনি এসছেন, আসার পরে এই যে আনন্দ দেখা যাচ্ছে, এবং উনি একটা কথা কিন্তু খুব ভালো বলেছেন, জাস্ট লাইক ইউর এল্ডার ব্রাদার অর জাস্ট লাইক ফাদার। মানে বাবা যেভাবে সন্তানকে উপদেশ দেয় বা বড় ভাই যেভাবে উপদেশ দেয়, উনি এইভাবে বলছেন যে হ্যাঁ, সম্পর্ক আমাদের সাথে যদি ভালো করতে হয় তাহলে মনটাকে পরিষ্কার করতে হবে। মন মানে এখানে নফস বা কলব, এটাকে পবিত্র করতে হবে। পরিষ্কার করা মানে কি? পাক সাফ করা। তো যেখানে পাকিস্তানের নামটা আছে পাক, পয়াকারে পাক, তো সেখানে আপনি যদি তার সঙ্গে মোলাকাত করতে চান, যোগাযোগ করতে চান, তাহলে তো আপনারও তো হৃদয়কে পরিষ্কার করতে হবে। এখন আমাদের যারা লোকজন আছেন তারা অবশ্য এখন পর্যন্ত প্রশ্ন করেননি যে স্যার আমরা তো হৃদয় পরিষ্কার করতে চাই, পাক করতে চাই, সাফ করতে চাই, আপনি একটু বলে দেন যে আমাদের মানে আবর্জনাগুলো কি, ওই যে প্রবলেম, যেটা আপনাদের সঙ্গে মোলাকাত করার জন্য আমাদের এই পরিষ্কার হওয়ার দরকার আছে। এখানে একটা বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের সাথে আমাদের সকল বিষয়ে সুসম্পর্ক রাখতে হবে। ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে, মিলিটারিতে, ইকোনমিক্সে, সব ব্যাপারে সহযোগিতা রাখতে হবে। আবার বাংলাদেশের যে ইকোনমি এখন এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভালো ইন অল রেসপেক্ট, সমস্ত পয়েন্টে। তো সেই বিষয়গুলো পাকিস্তানেরও খুব দরকার বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, ওই যে উনি যে এসে একটা যে দাদাভাই সুলভ একটা ভাব যেটা দেখলেন, এই জিনিসটা দূর করতে হবে। এবং এই সমস্যার কারণে কিন্তু পাকিস্তান জমানাতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গের সমস্যা হয়েছিল। এই যে পাকিস্তান আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মানে পাঞ্জাবের লোক করেনি। মানে আপনি অবাক হয়ে যাবেন যে বাঙালি মুসলমানরা কিন্তু মানে পাকিস্তানের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেটা লাহোরের মুসলমানরা করেনি, তারা মানে অবিভক্ত ভারতই চেয়েছিল। এমনকি জামাত ইসলামী তারা কিন্তু অখণ্ড ভারত চেয়েছিল, তারা পাকিস্তান চায়নি। এই যে একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র হবে, এটা এই বাঙালি মুসলমানরা চেয়েছিল। তো যখন সেই পাকিস্তান হলো, সেই বাঙালি মুসলমানদেরকে মনে করা হতো এরা অচ্ছুত, আমরা হলাম মানে রাজরক্ত, আমাদের মধ্যে রয়েছে সেই সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এবং আমরা আর্য রক্ত। তো এর কারণে কি হলো যে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেল 1946 থেকে। এবং প্রথম বিসিএস পরীক্ষা যখন হলো, তখন থেকে তারা 17টা ভাষায় বিসিএস প্রশ্নপত্র করেছিল, কিন্তু বাংলা ভাষায় কিন্তু তারা সেটা করেনি, এবং ওখান থেকে বাংলা ভাষার দাবিটা আসে। এখন ওই আগের যে প্রবলেমটা আমাদের 54তে হয়েছিল, যে প্রবলেমটা 58তে হয়েছিল, 62তে হয়েছিল, এই প্রবলেমগুলো আমার কাছে মনে হচ্ছে এই যে এখন এই সময়টাতে একটা অত্যন্ত চমৎকার একটা সময় যাচ্ছে, যখন কার্যত ভারতের সঙ্গে আমাদের এখন কূটনৈতিক সম্পর্ক বন্ধ। অনেকগুলো কূটনীতির যে উইন্ডোগুলো আছে, ধরুন 100টা যদি উইন্ডো থাকে, 4-5টা উইন্ডো খোলা আছে, আর বেশিরভাগ উইন্ডো কিন্তু বন্ধ। দিস ইজ দ্য রাইট টাইম টু মেক এ গুড রিলেশন উইথ পাকিস্তান ইন দ্য যাকে বলে ডিপ্লোম্যাটিক লাইন। তো এই সুযোগে যদি আবার তারা সে আগের মতো দাদাগারি দেখায়, সব কিছু দেখায়, তাহলে হবে না। আমি ব্যক্তিগতভাবে দুটো জিনিস মনে করি, যেখানে যদি আপনি ধর্ম, রিলিজিয়ান ধরেন, তো রিলিজিয়ানটা একটা সংস্কৃতি, মানুষের জীবনের একটা কালচার। তো সেই কালচারালি ধর্মের ক্ষেত্রে আমাদের পাকিস্তানের সঙ্গে একটা চমৎকার ঐক্যবদ্ধ হতে হবে, বিকজ এখানে একটা বিরাট সংখ্যক মুসলিম লোক আমাদের দেশে আছে। কিন্তু যদি আপনি ভৌগোলিক অবস্থা ধরেন, জিওগ্রাফিক্যাল অ্যান্ড যেটাকে বলা হয় এথনিক্যাল, যেটাকে বলা হয় নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, তা আমরা দ্রাবিড় যে জনগোষ্ঠী, আমাদের সঙ্গে চিন্তা চেতনা, খাদ্যাভ্যাস, গায়ের রং, এমনকি রক্ত, এটা হলো ভারতের 7 সিস্টারের যে লোকজন আছে পশ্চিমবঙ্গ, তাদের সঙ্গে বেশি। ফলে এই বন্ধন কেমন পর্যন্ত আমরা আলাদা করতে পারবো না। কাজেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে নৃতাত্ত্বিক এবং যাকে বলা হয় ভৌগোলিক দিক থেকে বিবেচনা করে। আবার অন্যদিকে সংস্কৃতি
এবং ব্যবসা বাণিজ্য আধুনিক এবং ধর্মীয় যে সংস্কৃতি। সংস্কৃতি বলতে তো শুধুমাত্র ধর্ম নয়, আরো নানা আমি aspect আছে, ধর্মের আমি সেই বলছি না, আমি রিলিজিয়াস সংস্কৃতি বলেছি। রিলিজিয়াস সংস্কৃতি অনেক কিছু, ওদের অন্য কোনো সংস্কৃতির সাথে আমাদের মিলবে না, কিন্তু শুধুমাত্র বলছি রিলিজিয়াস। যেমন ওখান থেকে তারা উর্দুতে কথা বলে, উর্দুর যে অক্ষরগুলো আরবির মতো দেখতে, আমাদের দেশের আমজনতা মনে করে যে না জানি এটা একটা পবিত্র ভাষা, হাম করেঙ্গা কাম করেঙ্গা, এই কথাগুলো শুনলে বোধহয় মানুষ মনে করে যে একটা বিরাট পবিত্র হয়ে গেছে। কিয়া হুয়া আমাদের আমাদের মধ্যে যেই শুরু থেকে আমি যদি 52 থেকে চিন্তা করি, তাহলে তো আমাদের মূল বিভেদের জায়গা তো আসলে সংস্কৃতিগত পার্থক্যই তো আমাদের বিভেদ তৈরি করে দিয়েছে। না, তখন সংস্কৃতিগত পার্থক্য তো বিভেদ সৃষ্টি করেনি। তখন বিভেদটা করেছিল ওই যে ইগোইস্টিক, তারা নিজেদেরকে বড় মনে করতো, আমাদেরকে ছোট মনে করতো, আমাদেরকে তারা কৃতদাস মনে করতো, এবং আমাদের যে অধিকার রয়েছে এটাকে তারা স্বীকার করতো না। তারা বাঙালিদের মনে করতো জাস্ট, আপনারা একটা বিখ্যাত বই আছে, কুদরতুল্লাহ শিহাবের একটা বিখ্যাত বই আছে, এবং এই যে সালমান এফ রহমানের বাবা যখন আহমেদ ফজলুর রহমান, উনি যখন সেন্ট্রাল বাণিজ্য মন্ত্রী, ওই বইতে উনি লিখেছেন, খুব সংক্ষেপে শেষ করে এরপর ওনারা বলবেন। ওই বইতে জিনিসটা এভাবে লেখা আছে যে পাকিস্তান সরকারের ওয়েস্টার্ন থেকে কতগুলো কমোট আসলো, উনি তখন সেন্ট্রাল বাণিজ্য মন্ত্রী, ধরেন কয়েক লাখ কমোট আসলো। তো উনি ভয়ে ভয়ে এই সচিবকে বললেন যে কিছু কমোট এই বাংলাদেশে দেওয়া হোক। কুদরতুল্লাহ শিহাব তখন জাস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সামনে বসা। তো সচিব সেই মন্ত্রীকে একটা ধমক দিল যে বাঙালিরা কমোট ব্যবহার করে নাকি, এরা তো সব ক্ষেত খামারে গিয়ে সব এই সমস্ত কাজকর্ম সারে। এই কথা শোনার পরে এই সালমান এফ রহমান সাহেবের যে বাবা, সে কাসু মাসুকের মাথাটা এইভাবে নোয়ায় রাখলো। তো বোঝার চেষ্টা করুন, এটা সেন্ট্রাল মিনিস্টার, তাকে একজন সচিব যে ভাষায় গালি দিল, ওটা ওই কুদরতুল্লাহ শিহাব তার বইতে সেটা উল্লেখ করেছে, সেটা 1949-এ, 1949 সালে। তো এই ছিল তাদের মন এবং মানসিকতা। তারা বঙ্গবন্ধুকে মানে কখনোই জাতীয় নেতা মনে করেনি, এমনকি হোসেন সৈয়দ সরওয়ার দিকে, মাওলানা ভাসানীকে, আমাদের এই বঙ্গে এত বড় বড় যারা মানুষ ছিলেন তাদেরকে কখনোই তারা নেতা মনে করেনি। তারা ধরেন এই যে আমাদের এখন বদরুদ্দীন ওমর সাহেব বড় বড় কথা বলেন, তার বাবা ছিলেন আবুল হাসিম, এরা তো কখনোই আসলে বাঙালি জাতীয়তাবাদটা তারা ধারণ করেননি, বাঙালিকে তো ধারণ করেননি। তারা খেলাফতে রব্বানী পার্টি করেছেন, ওই সময় পাকিস্তানের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল, ওই একটা রাজনীতির আলাদা একটা অনেকটা মুসলিমিক স্টাইলের, মুসলিমদের সাথে তাদের মিল ছিল না, তারা পাকিস্তানকে ধারণ করতেন। কিন্তু আমাদের যারা বাঙালি মুসলমান, যারা সাধারণ আমজনতা, যারা আওয়ামী লীগ যাদেরকে রিপ্রেজেন্ট করতো, এদেরকে কখনোই মানুষ, এদেরকে কখনোই রাজনীতিবিদ তারা মনে করেননি, এবং এদের হাতে কখনোই ক্ষমতা দিতে চাননি। আমি আনিস ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা ইকোনমিক, নিশ্চয়ই এখন তো ডিপ্লোমেসি বেসিক্যালি ইকোনমি বেসড, সো পাকিস্তানের সঙ্গে আসলে আমরা এই ডিপ্লোমেসি থেকে ইকোনমিক্যালি কতটুকু বেনিফিট হতে পারি? আমি বলতে চাচ্ছি অর্থনৈতিকভাবে আমরা কতটা লাভবান হতে পারি, যেখানে আমাদের 1 টাকা সমান তাদের 2.5 টাকা, মানে 2.5 রুপি। তো সেই জায়গায় আসলে আপনার কি মনে হয়, কি ইকোনমিক সম্ভাবনা আছে বাংলাদেশ পাকিস্তান সঙ্গে? এখনো পর্যন্ত আমি যেটা ওদের বাংলাদেশ এই পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক যে বিষয়টা দেখছি, এটা তো ট্রেড 1 বিলিয়ন হয় নাই, 1 বিলিয়নের নিচে এখনো। এবং অর্থনৈতিকভাবে তাদের যখন এখন দুরবস্থা, বাংলাদেশ থেকে কি নেবে আর বাংলাদেশ ওদের থেকে কি আনবে? বাংলাদেশ সুতা আনতে পারে, এখন সুতা এত দূরে, সেটা কস্টলি হয়ে যাবে। তাদের সাথে আসলে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক বাড়ানো যেত, কিন্তু সেটা হচ্ছে দূরত্বের জন্য সম্ভব না। এখন তারা কতটুকু ছাড় দেবে, যে দূরত্ব, তোমার কস্ট এফেক্টিভ হওয়া, এগুলো কতটুকু দেবে? আমি দেখলাম যে আজকে আমাদের বিজিএমই এবং ওদের যে অর্গানাইজেশন, তারা আবার চুক্তি করছে, এমওইউ করছে, তাদের মধ্যে কোঅপারেশন কিভাবে বাড়ানো যায়। তো যত কিছু হোক, আমি তো পাকিস্তান থেকে আনার মতো কিছু দেখি না, দেখি ড্রাই ফ্রুটস কিছু দেখি, আর যন্ত্রপাতি কি আছে যায় না, আর অস্ত্র তো তাদের নিজেদেরই নাই, এগুলো কি আনবো আমরা? তো আমি তো এই ডিপ্লোমেসি থেকে আসলে আমরা আমাদের টেক অ্যাওয়ে কি, আমরা আসলে কি নিতে পারি পাকিস্তানের সঙ্গে? ডিপ্লোমেসি কথা যেটা বলা হচ্ছে, মানে আমি আজকে আমরা কিছু জঙ্গি নিতে পারি, জঙ্গি ছাড়া আমি তো কিছু আনার কিছু দেখছি না। কারণ এই এখন যেটা ভয় সবচেয়ে বেশি, জঙ্গি চলে আসে কিনা। আমরা কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের পথে বাধার সৃষ্টি ছিল ভারত আমাদেরকে নানাভাবে আটকিয়েছে। যে বিশেষ করে আমি বলবো যোগাযোগ সেটাও বাধাগ্রস্ত করেছে। আমি পাকিস্তানের ভিসা নিয়ে আসলে, আমি মনে করি, আমার কথা বলছি না, পার্সন যে কেউ, যে পাকিস্তানি ভিসা থাকলে তারা ভিসা দেয় নাই, এটা তো খুব অন্যায় বিষয়। তো সেই জায়গায় আমাদের সম্পর্ক উন্নয়নের দরকার আছে, থাকতেই পারে। এখানে অনেক লোক আছে, তাদের ওইখানে সম্পর্ক আছে, ওইখানকার লোক এখানে সম্পর্ক আছে। আফটার অল আমরা তো একসময় এক দেশই ছিলাম। তো জনযোগাযোগ বাড়ার ক্ষেত্রে আমরা সম্পর্ক চাই, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু
সেই যোগাযোগ, এবং আজকে দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হচ্ছে, তারপরে বিসের মধ্যে হচ্ছে, আমাদের যে স্ট্র্যাটেজিক ইয়ে আছে ওদের মধ্যে হচ্ছে, নানাভাবে হচ্ছে এই যে স্ট্র্যাটেজিক ইয়েগুলো, মানে ফরেন একাডেমির মধ্যে হয়েছে, যে এই সমস্ত বৈঠক, এবং আমাদের আরেকটা অর্থনৈতিক যে কমিশনের যে বৈঠক সেটারও ডেট ঠিক হয়েছে। সবগুলো নিয়ে ভারত আবার দেখবে যে আমরা কি অতিরিক্ত মেশামেশি করছি, এমন কিছু করছি কিনা যেটাতে আবার ওদের ভয় হয় যে সেই 10 টাকা অস্ত্রের আবার গল্প, আবার ওই 10 টাকা অস্ত্র ওইখানে আসবে কিনা, আইএসআই অ্যাক্টিভিটিজ এখানে বেড়ে যাবে কিনা, এই ধরনের হয়তো বাড়বে না, কিন্তু ভারতের মধ্যে এই ধরনের আশঙ্কা হয়তো থাকতে পারে। তো আমরা সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের সম্পর্কটা এমন হতে হবে যে আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেটাতে যাতে আবার অন্যের মাথা ব্যথা না হয়, এবং আমরা এমন কিছু করব না যাতে ভারত আতঙ্কিত হয়। ভারত আতঙ্কিত হলে স্বাভাবিকভাবে সে এখানে না গলাবে, তো আমাদের এখানে আবার একটা খেলার ভূমি হয়ে যাবে। তো আমরা চাই না যে আমাদের বাংলাদেশের ভূমিকে কারো খেলার ভূমি করতে। বাংলাদেশের সাথে ভারতের এই যে গোয়েন্দা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান পুরোটাই এখন জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিচিত, এবং তাদের ওইখানে তারা এক্সপোর্ট করতেছে তাদের অন্যান্য দেশে, আফগানিস্তান থেকে তাদের এখানে আসছে। সেই কালচার যদি আমাদের এখানে রপ্তানি হয়, তাহলে আমাদের এখানে অবস্থা আরো খারাপ হবে। আমাদের যেখানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে ইসলামী মনা রাজনৈতিক দলগুলো, তাদেরকেও সতর্ক থাকতে হবে। তারা অতীতে এই জঙ্গি কার্যক্রমের জন্য অভিযুক্ত হয়েছিল, এবং তাদেরকে এই সময় এসে তারা যদি সতর্ক না হয়, তাদেরকে আরো ভালোভাবে অন্যেরা কালার করতে পারে। কিন্তু তারা তো, আমি ব্যক্তিগতভাবে দেখি না যে তারা এগুলো নিয়ে সতর্ক। তারা বরং আরো মানে উৎসাহ নিয়ে কিভাবে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানানো যায়, এবং বলছেও তালেবানি রাষ্ট্র চাই, তো এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কগ্রস্ত করবে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জঙ্গি আমদানি না, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি, এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত, আমি অর্থনীতি বিশেষজ্ঞ না তাই বলতে পারছি না, যে সমস্ত অর্থনৈতিক যে জায়গাগুলো যে আমরা এক্সপ্লোর করতে পারি সেগুলো করা, সেগুলো তো অন্যায় কিছু না। রনি ভাই, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, আপনি ইউটিউবে তুমুল জনপ্রিয়। আমি আপনার ইউটিউব ঘেটে দেখছিলাম যে আপনি কিছুদিন আগে সম্ভবত 2টা কন্টেন্ট করেছেন। একটা হচ্ছে যে ধেয়ে আসছে পাকিস্তানি জঙ্গিবাদ, এমন একটি থাম্বনেল ছিল, আরেকটা ছিল যে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের কুটচাল। এই দুইটি বিষয় প্রসঙ্গ যদি আপনি আমাদেরকে ছোট করে বলেন। আপনি আসলে 2টি ভিডিও অনেক বড় বড় ছিল আপনার, এবং নিশ্চয়ই আরো 2 সপ্তাহ পেরিয়েছে, আজকের বৈঠকগুলো হয়েছে, আজকের রাজনৈতিক মহলের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে, সেই তারপরে আপনার আসলে নতুন কোনো মূল্যায়ন আছে? ওখানে আমি আসলে আমার কন্টেন্টে কি বলেছিলাম আমার এটা মনে নেই। আমি পাকিস্তানি জঙ্গিবাদ বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হলো পাকিস্তানে যে নর্মাল ধর্মতত্ত্ব রয়েছে, থিওলজি রয়েছে বা ইসলামাইজেশন রয়েছে, এটা অনুকরণীয়। ওয়ান অফ দ্য পায়াস্ট এবং ফাইনেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, যারা প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু যেটা হলো যে এটা প্রথম থেকেই আমেরিকানদের যাকে বলা হয় একটা উগ্রবাদ তৈরি করার মেশিন হিসেবে এখানে কতগুলো কুটচাল কাজ করেছে, যেটাকে বলা হয় ইন্দো যাকে বলে ওই খ্রিস্টান অ্যান্ড জুডিয়াস, যেটা চক্রান্ত কনস্পিরেসি বলে। এবং ওই যে মধ্যপ্রাচ্য থেকে বিন লাদেন আনা, আইএস আনা, জাকিচন, এবং পাকিস্তানকে অশান্ত করে সেখানে আমেরিকান যে কর্তৃত্ব, এটাকে প্রভুত্ব রাখার যে একটা প্রচেষ্টা, এর ফলে পাকিস্তান যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা ইমরান খানের জমানাতে তার বক্তব্যে দেখেছি, এবং তিনি সেটা জাতির সঙ্গে গিয়ে বলেছেন। তো ওটাই আসলে আমি বলার চেষ্টা করেছি। কিন্তু পাকিস্তানকে অনুসরণ করার মতো বা পাকিস্তানের যে বিষয়গুলোতে খুব সফল হয়েছে, দেখেন এত কিছুর মধ্যেও পাকিস্তান জুডিশিয়ারি এত চমৎকারভাবে কাজ করছে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং আমাদের হাইকোর্ট বা আমাদের যে লোয়ার কোর্টগুলোতে আমাদের টোটাল জুডিশিয়ারি সিস্টেমগুলো আমরা স্টিল কিন্তু পাকিস্তানি লাহোর হাইকোর্টকে আমরা অনুসরণ করছি, এবং তাদের যে কোনো রেফারেন্স আমাদের হাইকোর্টে সবচেয়ে বেশি গৃহীত হয়। ফলে এখানে এই লেভেলে একটা ভালো হতে পারে। আমাদের সিভিল সার্ভিস, আমাদের মিলিটারি একাডেমি পিএমএ, এরা এখন পর্যন্ত এই পাকিস্তানি ফর্মুলাটাই কিন্তু ব্যবহার করছে। ফলে এখানে সামরিক দিক থেকে যদি যে তথ্য বিনিময়
হয় পাকিস্তানি মিলিটারি একাডেমির সাথে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির ওখানের সাথে, এটা আমরা উপকৃত হতে পারি। এরপরে সর্বশেষ যে বিষয়টা হলো যে তারা কতগুলো হাই ভ্যালু প্রোডাক্ট, যেমন মনে করেন যে তাদের রাইস, কটন, এগুলো খুবই হাই ভ্যালু প্রোডাক্ট। এই কটন এবং এই সংক্রান্ত যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো যদি গড়ে তুলি, আমাদের দেশে যে গার্মেন্টসগুলো আমরা করছি এগুলো সব লো প্রোডাক্ট। এখন আপনি যদি ডানহিন বলেন, তারপর শেষে আপনি যদি অন্য যে বিখ্যাত যে ব্র্যান্ডগুলো বলেন, হ্যাঁ ইটন বলেন, এইগুলোর জন্য যে কাঁচামাল দরকার, এই কাঁচামাল ভারতীয় তুলা দেওয়া হবে না, ইজিপশিয়ান কটন লাগবে এবং পাকিস্তানি কটন লাগবে। তো ওই জায়গাটাতে যদি আমরা চলে যেতে পারি ভালো হতে পারে। আর আরেকটা ব্যাপার হয়তো আমরা অনেকেই জানি না, পৃথিবীর সবচেয়ে নাম করা কার্ডিওলজিস্ট যারা আছেন এর অলমোস্ট 90% কিন্তু পাকিস্তানি ডাক্তার। ইভেন আমেরিকাতে বা ইউরোপে পাকিস্তানি কার্ডিওলজিস্টরা তারা মানে ডমিনেট করে টোটাল মানে হার্ট সার্জারিতে, ওপেন হার্ট সার্জারিতে। আমরা এখন একজন দেবী সিটির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেখানে ভারতে যেভাবে যাচ্ছি, বিশ্বাস করেন এটা পাকিস্তানের একেবারে গ্রামের একটা অজপাড়াগার হাসপাতালও কিন্তু কার্ডিওলজিস্ট সার্জারিতে ভারতের যে কোনো মানে মুম্বাইয়ের বড় বড় শহরের সাথে ভালো আছে। তো চিকিৎসার জন্য যদি এখানে সরাসরি বিমান যাত্রা হয়, এগুলো কমে যায়, তাহলে ওখানে চিকিৎসার ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, মানে যেটা বলার মধ্যে বিশেষ করে কার্ডিওলজি। এবং এডুকেশন দিক থেকে করাচি বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন দ্য এশিয়া। তো ওদের সঙ্গে আমাদের এই বিষয়গুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের মানে স্টুডেন্ট বিনিময় হতে পারে। আপনি যদি করতে চান, এবং পর্যটন, আপনি কাশ্মীরে আমরা যাই, এখান থেকে পেহেলগাম যাই, কাশ্মীরে যাই, কিন্তু পাকিস্তানের যে আজাদ কাশ্মীর সেটার যে সৌন্দর্য, আপনি যদি ইসলামাবাদ শহর দেখেন, পৃথিবীর দ্বিতীয় সৌন্দর্যতম শহর। আমরা সুইজারল্যান্ড যাই, জুরিক যাই, বিভিন্ন জায়গাতে যাই, ওদের যে পর্যটন স্পটগুলো আছে এবং ড্যাম চিপ। আপনি 5 স্টার হোটেলগুলো $70, $60 ওয়ান অফ দ্য আমাদের সেরাটনের চাইতে অনেক ভালো হোটেল, 5 স্টার হোটেল, যেখানে $70, $80 আপনি বড় বড় শহরগুলোতে পাবেন। আর যদি গ্রামে চলে যান, গ্রামে অনেক বড় বড় 5 স্টার হোটেল আছে যেখানে আপনি $40-45 আপনি পাবেন, জাস্ট লাইক ইন্দোনেশিয়ার বালির মতো। তো এই যে পর্যটন সেক্টরে আমাদের দেশের লোকজন যে যাচ্ছে, সেটাও ওখানে একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ইন পজিটিভ। কিন্তু মূল ব্যাপারটা হলো ওই যে যেটা আমাদের যে সমস্যাগুলো রয়েছে, ধরুন আপনি যেটা বললেন, আমি জানি না এক্স্যাক্টলি বললেন, $4.5 বিলিয়ন আমাদের একটা ডিসপিউট রয়েছে 71 সালে। আরো বেড়েছে। না, এটা এখন 25 টাইমস হয়ে গেছে, 25 টাইমস হয়ে গেছে। $4.5 বিলিয়ন যদি হয়, 4 বিলিয়ন মানে $100 বিলিয়ন এখন সেটা ডেপথ হয়ে গেছে যদি আমরা বর্তমান প্রাইস ধরি। তার সঙ্গে সঙ্গে আমাদের মিলিটারি ইকুইপমেন্টের শেয়ার আছে। মানে ওই সময়টাতে যে আপনি বোঝার চেষ্টা করেন যে এশিয়ার মধ্যে তখন পাকিস্তান ছিল সবচেয়ে ধনী রাষ্ট্র, মানে মোর দ্যান জাপান। 70 সনে জাপানের চাইতে, চীনের চাইতে আমাদের পাকিস্তান, পূর্ববঙ্গ এবং এই বঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পার ক্যাপিটা ইনকাম এবং সব কিছু ছিল বেশি। ফলে সেই যে সহায় সম্পত্তির যে একটা অংশ, এটা আপনি এখন আমরা কল্পনাও করতে পারি, এটা বড় ব্যাপার। এখন এতগুলো ফাইটার প্লেন ছিল ওই সময়টাতে, আমরা কি সেই ফাইটার প্লেনের শেয়ার পাবো না? আমাদের এখানে কয়টা ফকার ছিল, আর তো কিছু ছিল না, এত ট্যাঙ্ক ছিল। এই যে 90,000 সৈন্য শুধু এখানে মানে সারেন্ডার করলো, এদের সমস্ত অস্ত্র তো তারা সিমলা চুক্তির মাধ্যমে তারা সেখান থেকে নিয়ে গেছে। নেভাল শিপগুলো কোথায়? টোটাল পাকিস্তানের যে সামরিক বেসামরিক যত কিছু আছে, যদি সেই হিস্সাটা আমরা পাই, আপনি ইট ইজ আনবিলিভেবল। এখন এই বিষয়গুলো তো খোলামেলা আলাপ আলোচনা করতে হবে। আমি মনে করি যে তৌহিদ সাহেব অনেক চমৎকারভাবে কথা বলছেন। এগুলো হিসাবে এটা আবেগের বিষয় না, আমাদের সঙ্গে তার ধর্ম নিয়ে আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, গান আছে। রেপারেশন যেটাকে বলা হয় আর কি, মানে যুদ্ধের পরে যে দেনা পাওনার হিসাব, সেই দেনা পাওনার হিসাব মানে যদি মিটমাট না করে কি দুটো দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে? বা না, এটা হবে না, এটা কখনই হবে না। এখানে একটা ব্যাপার হলো যে এটা কখনই হবে না। আমাদের দেশের যারা আবেগ দেখাচ্ছে পাকিস্তানের ব্যাপারে, তারা এখন হয়তো একটা খুব সুবিধাজনক স্থানে আছে বলে এখন অনেক আবেগ দেখাচ্ছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে একটা জনশক্তি আছে, একটা মনোভাব আছে, এটা এখনো রাস্তায় নামেনি। তো এই জিনিসটা যখন রাস্তায় নামে, মানে আমাদের দেশে তো বোঝার চেষ্টা করুন, 9 মাস ধরে একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি এশিয়ার কোন দেশে বলেন তো যে 9 মাস এভাবে একটা পরাশক্তির সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে? নট ইভেন অন্য কোনো দেশ দেখাতে পারবে না, নাম্বার 1। এবং এই একটা মানে মুক্তিযুদ্ধকে ফর্মুলেট করার জন্য 1947 থেকে 71 পর্যন্ত সমস্ত সাহিত্যিক, সাংবাদিক, কবি, লেখক, রাজনীতিবিদ, সকল মানুষ সম্মিলিতভাবে তাদের মেধা, মন, শরীরকে প্রস্তুত করেছে। এই প্রস্তুতি নিয়ে 1971 সালের 26শে মার্চ বাঙালি যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধ নিয়ে যখন বলা হচ্ছে 30 লাখ নয় 2000, মাথা ঠিক থাকে না। কারণ কি? বাংলাদেশ থেকে 2 কোটি লোক ভারতে গেছে। আচ্ছা বলেন তো, এই 2 কোটি লোক যারা ভারতে গিয়ে 9 মাস গেল, যাতায়াতের সময় কয়জন লোক মারা গেছে? তাদেরকে আপনি কি বলবেন?
তাদেরকে আপনি কিভাবে দিবেন? আপনি বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এই যে মানে আপনি রাজাকারের সদস্য সংখ্যা কত ছিল, আলবদ রাজশামসের সদস্য সংখ্যা কত ছিল, তারা তো প্যারামিলিটারি ছিল। এবং পাকিস্তান সেনাবাহিনী তো সরাসরি মাঠে নেমে যে কাজ করছে, তাদের ফোর্স হিসেবে, অক্সিলারি ফোর্স হিসেবে তারা কাজ করছে। তাদের ট্রেনিং ছিল, অস্ত্র ছিল, পোশাক ছিল, তারপর তাদের সমস্ত কিছু ছিল। তো এই বিষয়গুলো মানে আবার নতুন করে ক্ষত তৈরি করবে, মানে যে ইতিহাস মানুষ ভুলে গেছিল। মানুষ মনে করছে রাজাকার মানেই একজন বেসামরিক মানুষ, আলবদর মানে অমুক, নামাজ কালাম পড়তো ভালো মানুষ, গ্রামের শান্তি বাহিনী বলতে অমুক। কিন্তু সত্যিকার অর্থে ৭১-এ যা ঘটেছিল সেই ন্যারেটিভগুলো যদি এখন চলচ্চিত্র আকারে, নাটক আকারে, এই যে আধুনিক যুগে অ্যানিমেশন আকারে মানুষের সামনে মানে আবার নতুন করে আসে, আপনি বিশ্বাস করেন যে দেশাত্মবোধের আগুন জ্বলে উঠবে সারা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের যে জয়গান, ওই জয়গান বন্ধ করতে পারবে না কেউ। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে অনেক সময় দিয়েছি। আমি শেষ প্রশ্ন আনিস ভাই আপনার কাছে করতে চাই, সেটা হলো যে সব বিষয়ে দেখছেন, কিন্তু আসলে আপনার কি এটা কখনো মনে হয়েছে যে এক ধরনের পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল, সেখান থেকে আবার মানে একটা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক ছিল, সেখান থেকে আমরা তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল না, এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে, তার মানে আবার ভারতের সঙ্গে সম্পর্ক চরমভাবে খারাপের দিকে যাবে, এমন আসলে আমরা আসলে ব্যালেন্সটা কখনোই করতে পারবো না, এরকম কি মনে হচ্ছে কিনা, কিংবা আসলে কি করতে পারবো কিনা, ব্যালেন্সটা কিভাবে করতে পারবো সেটা আমি তো ওই আশঙ্কাই করলাম আগে কথায়, যে ভারতের কারণে পাকিস্তান, প্রথমত পাকিস্তানের কারণে আমরা আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের মুক্তিযুদ্ধে কে যুদ্ধ অপরাধী ছিল কি না ছিল সেটা আমাদের ব্যাপার, আমাদের জনগণ এটা তর্ক বিতর্কতে যেতে পারে। যখন রায় হয়ে গেল সেটাতে পাকিস্তান নাক গলিয়েছিল বলে সর্বশেষ ওদের পররাষ্ট্রমন্ত্রী এসেছিল যে হ্যাঁ 12 সালে এসেছিল 2012-তে। এরপর থেকে আমাদের সাথে কোনো বৈঠকই হয় নাই বলতে গেলে, কোনো ইন্টারন্যাশনাল লেভেলে দেখা হয়েছে, এটা হয়েছে, জনগণ পর্যায়ে কোনো যোগাযোগ নয়। আমাদের বিমান পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তাদের পিআইও ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, একেবারে কাট অফ। আমি মনে করি যে আমার নিজেরই যাওয়া হয়েছিল 2008 সালে, এরপরে ওদের দেশে আমার নিজেরও কোনো আগ্রহ হয় নাই বা কোনো ইভেন্টই হয় নাই যে যাবো ওইখানে। ওইটা ছিল একটা ইভেন্টে গেছিল। জি, 1 মিনিট আছে ভাই। তো আমি যেটা মনে করি যে যেটা বলছিলাম যে আমরা তাদের সাথে তাদের নিজেদের কারণে সম্পর্কটা নষ্ট হয়েছিল। ব্যালেন্সটা করার এখন উপায় কি আসলে এখন? এবং এর মধ্যে ইন্ডিয়ারও ইনভলভমেন্ট ছিল। এখন ব্যালেন্স হচ্ছে যে আমরা দুই দেশের সাথে সম্পর্ক রাখবো, আমরা অবশ্যই আমাদের প্রতিবেশী সবার সাথে সম্পর্ক রাখবো, আমাদের পররাষ্ট্র নীতিতেও তাই আছে, আমরা ভারতকে কোনোভাবেই ফেলে দিতে পারবো না, এবং মিয়ানমার আমাদের সাথে আছে। তো আমাদের পররাষ্ট্রনীতি এমন কোনো কিছু না হোক, আমি যেটা বললাম, আমাদের এমন দহরম মহরমও দেখানো দরকার নাই যাতে করে তার প্রতিপক্ষ আবার ক্ষিপ্ত হয় আমাদের উপরে। তো আমাদের রিলেশনটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, প্রতিবেশীদেরকে যেভাবে দেখার সেভাবে যাতে আমরা